Assalamualaikum everyone. Welcome to the official podcast of NGSC present Valentine's Ceremony 2026. আজকের পডকাস্ট আমরা উপস্থিত হয়েছি ভ্যালেন্টাইন্স সিমনি 2026 এর দুটো এক্সাইটমেন্ট সেগমেন্ট নিয়ে নিট প্রো 11 এবং হচ্ছে আপনার পুস্কা 7। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে উপস্থিত আছে এনজিএসসি সম্মানিত সিনিয়র অর্গানাইজিং সেক্রেটারি সামিউল হক শমী, তামিম রহমান, জুনিয়র অর্গানাইজিং সেক্রেটারি রুহুল আমিন। রুহুল, প্রথমে আপনার কাছে যেতে চাই, আজকে আমাদের একটা মোস্ট এক্সাইটিং সেগমেন্ট আছে পুস্কা 7। এখন পুস্কা 7 কিন্তু অনেক কিছু ম্যাটার করে গোলের ক্ষেত্রে। এখন আপনার কাছে কোনটা বেশি ম্যাটার করে, লং রেঞ্জ গোল নাকি টিম বিল্ড আপ গোল? টিম বিল্ড আপ গোল। আচ্ছা, টিম বিল্ড আপ গোলের খেলতে আসলে জিনিসটা বেশি এক্সাইটেড থাকে, কিন্তু আমরা লং রেঞ্জের ক্ষেত্রে অনেক সময় দেখি যে এমন কোনো গোল আমরা যেটা আমাদের বিগত এনপিএল দেখছি যে লং রেঞ্জ থেকে এমন একটা আনএক্সপেক্টেড শট, সেইগুলোর ক্ষেত্রে আসলে প্রায়োরিটি থাকে। তাহলে কেন আপনার কাছে টিম বিল্ড আপটা বিল্ড আপ করে খেললে আর কি টিমের কম্বিনেশন ভালো হয়, যাতে গোল কনসিড করলেও সেটা আবার কামব্যাক করার সুযোগ থাকে। এক্স্যাক্টলি, গেম কেমিস্ট্রি অনেক বেশি এখানে রিলেভেন্ট হয়। আচ্ছা আচ্ছা, তামিম রহমান, কি অবস্থা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি তো হচ্ছে এই এনপিএল এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার ছিলেন। জি, দেখা চেষ্টা করছি। এখন হচ্ছে আপনার কাছে কোনটা বেশি পুস্কা শটের ক্ষেত্রে প্রায়োরিটি বেশি করে, হচ্ছে আপনার ক্রিটিক্যাল মোমেন্টের গোল নাকি হচ্ছে যেই গোলটা ওভারঅল আপনার টিমকে ডমিনেট ক্রিয়েট করে সেই গোলগুলো? আমাদের লিডারের ক্ষেত্রে লিডারের সাপেক্ষে বলা যায় যে আমরা এগুলো দেখছি যে ক্রিটিক্যাল মোমেন্টের গোলগুলো আসলে মানে খুব ভ্যারি করে, কারণ আমাদের লিডার মধ্যে দেখা যায় যে একটা গোল কনসিড করে ফেললে তখন এটা হচ্ছে শোধ করা অনেক কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ক্রিটিক্যাল সময়ে যদি গোল করা যায় তো সেক্ষেত্রে লিডে থাকা বেশি প্রায়োরিটি পায়। জি জি জি, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, সামিউল হক শমী, এখন পুস্কা শটের জন্য আমরা যে নমিনেশনগুলো পেয়েছি তার মধ্যে কিছু কিছু গুণ আমরা এমন দেখছি যে সেগুলো হচ্ছে আপনার স্কিলের চেয়ে হঠাৎ করে এমন কিছু গোল কনসিড করে ফেলছে বা আনএক্সপেক্টেড শুটিং এর মাধ্যমে যে গোলগুলো, এইগুলোকে আসলে আপনি কি পুস্কা শটের জন্য কি টপ প্রায়োরিটি লিস্টে রাখতে চান? আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনার টিম বিল্ড আপ গোলের চেয়ে ডিরেক্ট লং রেঞ্জের যে শুটে এই জিনিসটা আমি বেশি প্রেফার করি। কারণ হচ্ছে যে টিম বিল্ড আপের ক্ষেত্রে আপনি ধরেন ডিফেন্স থেকে বলটা নিয়ে মিডফিল্ড ক্রস করে যখন অ্যাটাকে যাবেন, ওই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো একটা জায়গায় যদি লস হয়ে যায় তাহলে দেখা গেছে আপনি ওই অ্যাটাকটা থামে যেতেছে। হ্যাঁ, কিন্তু লং রেঞ্জের ক্ষেত্রে কি হইতেছে যে ডিরেক্ট একটা শুটটা একদম যদি কারেক্ট একুরেসি মেইনটেইন করে যদি বাড়ে সে নিতে পারে, দেখা গেছে যে একটা গোল বড় সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে যেহেতু পুস্কাস একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড, এখানে হচ্ছে যে স্কোরারেরও খুব বেশি প্রায়োরিটি দরকার থাকে। এখানে টিম বিল্ডিং এর চেয়েও অনেক সময় দেখা আনএক্সপেক্টেড লং রেঞ্জ শট, এইগুলো তো একটা ভালো ফলাফল এনে দিতে পারে। আচ্ছা, এই এমপিএল হচ্ছে আমরা বেশ কিছু গোল দেখছি, আসলে এখানে আমাদের জন্য খুব বেশি টাফ নমিনেশনের জন্য টপ 5 লিস্টেড করা। এখন যদি আসি তামিম, আপনার কাছে কোন গোলটা আসলে পুস্কাসের জন্য মোস্ট ডিজার্ভিং মনে হয়? আমার কাছে মনে হয় যে শিবাতের একটা ফ্রি কিক গোল ছিল, হ্যাঁ, পাওয়ার শুটার তখন মানে সময়টা অনেক ক্রিটিক্যাল ছিল, ওই সময় ড্র ছিল মেবি গোল, তো ওই গোলটা অনেক বেশি প্রায়োরিটি। হ্যাঁ, ওই ম্যাচে দেখতে হচ্ছে সিফাতের গোলের আগে একটা তার টিম কাট খেয়েছিল, সে ওইখান থেকে কামব্যাকটা দুর্দান্ত ছিল। লং রেঞ্জ উইকটাই তখন প্রায়োরিটি লং রেঞ্জে ছিল। আচ্ছা ঠিক আছে। এখন রুহুল আমিন, আপনার কাছে আসলে সিফাতের হচ্ছে টপ 5 নমিনেটেড গোলের মধ্যে আছে। অবশ্যই একটা সিফাতেরটা হচ্ছে টপ 5 এর। এখন এই চারটার আরো বাকি যে চারটা আছে সেটা হচ্ছে যেমন হচ্ছে তামিম ভাইয়ের একটা আছে, রাইট? তামিম হচ্ছে কর্নার গোলটা, কর্নার গোলটা ওইটা হচ্ছে একটা লং রেঞ্জ গোল। তামিমের গোলটা দেখে আসলে আমাদের মনে করে যে হচ্ছে ট্রেন্ট আরেকজন আর্নল্ডের বার্সেলোনার সাথে সেই গোলটা কর্নারেরটা, যদিও তামিম হচ্ছে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান, বর্তমানে আর্নল্ড আমাদের মাদ্রিদিস্তান। সো আসলে তামিম এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এই গোলটা দেওয়ার পরে? এক্সপেরিয়েন্সটা অনেক ভালো, কারণ এগুলো গোল মানে সচরাচর খুব কম দেখা যায়। তো এটা যদি আমি দিতে পারছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে তখন। আসলে আপনার কি মনে হয় যে এটা আসলে পুস্কাস করার জন্য ডিজার্ভিং একটা গোল? ডিজার্ভিং কিনা সেটা অথরিটি বুঝবে, কিন্তু আমি মনে করি যে অবশ্যই এটাকে ভালো করছি। হ্যাঁ, আসলে একটা আই ব্লেসিং একটা গোল ছিল। এরপর হচ্ছে আমরা একটা গোল দেখছিলাম যে মুনতাসির বুনাই ভাই হচ্ছে এনপিএল এর হচ্ছে রুথলেসের প্রথম ম্যাচে যে এনপিএল এর সময়, এইটা আমরা যেটা বলছিলাম এই গোলটা আগের দুইটা এটা ছিল একমাত্র টিম বিল্ডিং গোলটা,
এখানে হচ্ছে আমরা দেখছিলাম যে হচ্ছে আপনার যেমন একদম শুরু থেকে প্রথমে সেন্টার ফরওয়ার্ড, তারপরে এএমএফ, দেন হচ্ছে 15 কাছে গোলটা যায় সামনে। এখন এই গোলটা নিয়ে আসলে আপনার রিয়াকশনটা কেমন হচ্ছে, যেটা কি আসলে পুস্কাস ডিজার্ভ করে? হ্যাঁ অবশ্যই নমিনেট করার যোগ্য, কারণ আমার গোলটা যখন দেখছি যে একদম ডিফেন্স থেকে যখন বলটা পাস করা হয় সেন্ট্রাল মিডফিল্ডার যায়, সে বলটা সেন্টার ফরওয়ার্ডে যায়, অসাধারণ একটা ফিনিশিং ছিল। সেখান থেকে একটা দারুণ ফিনিশিং এর মাধ্যমে গোলটা। তো অবশ্যই এটা পুস্কাস আমি একটু অ্যাড করতে চাই, এটা কিন্তু মানে কোনো ভাই মিডফিল্ড থেকে এটা গোলটা দিছে। হ্যাঁ হ্যাঁ, পাঁচটা মিডফিল্ডার লং রেঞ্জ থেকে শুটটা দিছে এবং শুটটা ছিল অসাধারণ, অসাধারণ ছিল। সেটা রাইট মিডফিল্ড থেকে লেফট করে সে শটটা যায়, হ্যাঁ, তার ফিনিশিংটা Finishing-টা ছিল এটা অসাধারণ। কার্ভ গোল ছিল। হ্যাঁ, অসাধারণ। কাইন্ড অফ, যদিও এটা ফ্রি কিকের গোল না, বাট এটা হচ্ছে রবার্তো কার্লোসের যে হ্যাঁ, কার্ভ গোলটা কার্ভ কার্ভ গোল গোল দেয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, এরপর হচ্ছে যে সেম ম্যাচে আমরা আরেকটা অসাধারণ গোল দেখতে পাই, সেটা হচ্ছে ফারদিনের কাছ থেকে, ফারদিন তালুকদার। ফারদিনেরটা ছিল হচ্ছে ডিরেক্ট একটা ফ্রি কিকের গোল। এখন এই গোলটা আসলে রুহুল কেমন ছিল গোলটা? এটাও একটা সুন্দর গোল ছিল, কারণ কামব্যাক করার জন্য সেই গোলটা ধরছিল। আর এটা ছিল হচ্ছে লং রেঞ্জ গোল, ফ্রি কিক থেকে ডাইরেক্ট শুট করে খুব কমই গোল দেখা যায়। হ্যাঁ, মাঝে একটা কন্ট্রোভার্সিয়াল বলছিল যে আসলে এই গোলটা কাউন্ট হবে কি হবে না, বাট যদিও একদম টপ কর্নারদের খুব একটা অসাধারণ ফিনিশিং ছিল গোলটা। আচ্ছা ঠিক আছে, এখন গাইজ আপনারা জানিয়ে দেন আপনাদের কাছে হচ্ছে পুস্কাস অ্যাওয়ার্ডের জন্য ডিজার্ভিং কোন গোলটা হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেন। ধন্যবাদ। সিমনের সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল সেগমেন্ট বলা যেতে পারে সেটা হচ্ছে লিগ প্রো 11। আসলে এত এত প্লেয়ার, এত 14টার উপরে ক্যাটাগরি, এতগুলো টিম, এত ক্যাটাগরি থেকে আসলে টপ লেভেল প্লেয়ার সিলেক্ট করা আমাদের জন্য খুব বেশি টাফ। যদিও বলে এরপর হচ্ছে আমাদের সবাই ইন্ডিভিজুয়াল কিছু ফরমেশন থাকে, মানে ফরমেশন হয় যদি আমরা তারপরেও সিলেক্টিভ ভাবে টপ 11 করে, আশা করি আপনাদের সবার কাছে স্পেসিফিক ভাবে কিছু টপ 11 প্লেয়ার আছে। এখন রুহুল, প্রথমে যদি আপনারটা আছে, আপনার পছন্দের ফরমেশনটা কি আসলে? আমার পছন্দের ফরমেশন হচ্ছে 3-4-2-1। 3-4-2-1। এইখান থেকে হচ্ছে যেহেতু 3-4-2, তার মানে হচ্ছে আপনার বিল্ড আপটা হ্যাঁ, একদম সিবি থেকে আসে। তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে একটা বল প্লেইং জিকের খুব বেশি ইম্পর্টেন্স আছে, রাইট? তাহলে হচ্ছে যদি বল প্লেইং জিকে দেন হচ্ছে আমরা যদি সিবি পরে হচ্ছে মিডফিল্ড। আসলে মিডফিল্ডটাকে কিভাবে খেলা হচ্ছে? মিডফিল্ডটা আমার হচ্ছে ডেমের থাকবে, ডেমের থেকে আমি একাই খেলাবো। ইয়ে হচ্ছে অ্যাটাকিং, দেন হচ্ছে ওটা লেফট বা রাইট ফরওয়ার্ড দিয়ে আমি স্ট্রাইকার। আচ্ছা, আপনার পছন্দের ফরমেশনটাকে আপনি কাইন্ডলি আমাদের একটু এলাবোরেট করতে পারবেন? আমার যেমন হচ্ছে গোলকিপার আমি রাখছি হচ্ছে শ্রেয়াস হচ্ছে এইবার এনফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করছে। হ্যাঁ, ইভেন শেষ হচ্ছে একটা বল প্লেইং জিকে। হ্যাঁ। আবার তার স্কুল আছে, গোলকিপার থেকে লং রেঞ্জে শুট করে একটা গোল আছে তার। তারপর হচ্ছে সিবিতে রাখছি রুহুলকে, নিজেকে রাখছেন সিবিতে। মেন সিবিতে রাখছি। তারপর হচ্ছে লেফট সিবিতে রাখছি হচ্ছে সিফা তো উপরে যে ফাইনাল চ্যাম্পিয়ন প্লেয়ার অনেক ভালো হবে আর কি। যখন টিম চাপে থাকে তখন নিজের পজিশনটা ক্রিয়েট করে নিতে পারে। তারপর হচ্ছে ওদিকে কি দেখছিস? এদিকে এমনি থেকে অন্য কোনো থেকে রাইট ব্যাকের ফরমেশনে রাখছে হচ্ছে সৌরভ ভাইকে। সৌরভ 12 আছে। হ্যাঁ, সৌরভ ভাই হচ্ছে অনেক ভালো একজন প্লেয়ার, ক্রিটিক্যাল মোমেন্ট হ্যান্ডেল করতে পারে। আবার নিজের পজিশন নিজে ক্রিয়েট করে নিতে পারে যে কখন কোন পজিশনে খেলতে হবে। তারপর ডিএমএতে আছে মাহমুদুল ভাই, সোপান ভাই। তো মাহমুদুল ভাইয়ের ক্ষেত্রে হয়েছে কি, মাহমুদুল ভাই উপরে উঠে খেলতে পারে, আবার নিচেও নামতে পারে টাইমের সাথে। পুরো মাঠ দৌড়ায় করার যে পুরো মাঠ দৌড়াই খেলতে পারে। এক ক্ষেত্রে বলা যায় যে সে হচ্ছে পুরো মাঠের প্লেয়ার, পুরো মাঠ সে দৌড়াই খেলতে পারে। ম্যাচ খেলাটাই তার হাতে, এমন আর কি। হ্যাঁ, পুরো গেম ডিএমএস হচ্ছে গেম কন্ট্রোলার কিভাবে করে, এটা আসলে মাহমুদুলের কাছ থেকে আসলে অনেক বেশি শেখা যায়, বা পুরো গেমের কন্ট্রোলটা মাহমুদুলের হাতে থাকে বলা যেতে পারে। তারপর হচ্ছে আমার কাছে হচ্ছে রাইট মিডফিল্ড আর লেফট মিডফিল্ড। রাইট মিডফিল্ডে আমি রাখছি মইনুল ভাইকে। মইনুল ভাই মইনুল ভাই হচ্ছে লং রেঞ্জে অনেক ভালো শুট করে গোল দিতে পারে, ওঠাটা একটা শুট মেরে দেয়, গোল হয়ে যাবে মইনুল ভাই। আর এক সাইডে রাখছে হচ্ছে লেফট মিডফিল্ডে রাখছে হচ্ছে তামিম ভাইকে। তামিম ভাই হচ্ছে ভালো বিল্ড আপ করতে পারে, টিম বিল্ড আপ করে বলটা নিয়ে যাইতে পারে, যে সুন্দর একটা পাসের মাধ্যমে গোল হয়ে যায় স্ট্রাইকারের কাছে।
ইভেন তামিমের শুটিং মতো আছে। হ্যাঁ, শুটিংও ভালো। শুটিং আছে জি। তারপর হচ্ছে আমি রাখছি রাইট উইং আর লেফট উইং। রাইট উইং রাখছি প্রণয় ভাই। প্রণয় ভাই একজন অসাধারণ প্লেয়ার লিডার মাঠে। রুথলেসের ক্যাপ্টেন। হ্যাঁ, রুথলেসের ক্যাপ্টেন। আবার হচ্ছে লেফট উইং এ রাখছে হচ্ছে রাফি ভাইকে। রাফি বিশ্বাস। রাফি ভাই হচ্ছে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ রাফি বল নিয়ে অনেক ফাস্ট চলে যাইতে পারে বিপক্ষ ডিফেন্স। ইভেন রাফির পাসিং প্লাস ফিনিশিং দুটার অ্যাকুরেসি অনেক সুন্দর। আর হচ্ছে মেন রাখছে হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ড হচ্ছে রাখছে পাঠান ভাইকে। কারণ সে হচ্ছে এবার এনপিএল এর একজন চ্যাম্পিয়ন বলতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ। আর ইভেন সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল তাদের নকআউট পর্বে সব ম্যাচে হচ্ছে তিনি ম্যান অফ দ্য ম্যাচ। সব ইভেন ম্যাচে ক্রিটিক্যাল সিচুয়েশনেও তার গোলগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, ক্রিটিক্যাল মোমেন্টে যেমন হচ্ছে ফাইনাল ম্যাচে লাস্ট মিনিট 1 মিনিট আগে গোল দিয়ে নিজের টিমকে জিতাইছে। আসলে পাঠান ভাই পারফরম্যান্স ধন্যবাদ রুহুল আমিন। আচ্ছা তাই মনে হয় একটা পছন্দের ফরমেশন পছন্দের ফরমেশন 4-3-1। তো আমি প্রিফার করি সবসময় যে কুইক কাউন্টার ফরমেশনটা। মানে আমি কুইক কাউন্টার করতে পছন্দ করি। মানে আমি একজন মানে লিডারে অনেক দুটোর সাথে 3 বছর ধরে খেলতেছি, যে দেখতেছি যে লিডারের কুইক কাউন্টার জিনিসটা অনেক মানে ভালো কাজ করে। তো আমি এই সাপেক্ষে কুইক কাউন্টারটাই বেশি প্রিফার করি আর কি সবাইকে। নিজের মাঠ অনুযায়ী কুইক কাউন্টার তো আমরা সব মাঠ অনুযায়ী কুইক কাউন্টার যদি মানে প্লেয়ারের স্টেবিলিটি ভালো থাকে, তো সেক্ষেত্রে আমি প্রিফার করবো যে কুইক কাউন্টার খেলার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফরমেশনটা রিস্ক থেকে যায়। সেটা হচ্ছে যেমন আবার যদি আপনার কাউন্টার ব্যাক দেওয়া হয় সেক্ষেত্রে আপনার সিবিদের কিন্তু অনেক স্ট্রং হওয়ার প্রয়োজন বা স্পিডি সিবি দরকার পড়ে কিন্তু তখন। অবশ্যই অবশ্যই আমি সিবি দুইটা ইউজ করছি এই জন্যই যে সিবি দুইটা নিজের জায়গায় থাকলো, হালকা উপরে উঠলো, প্লাস আমার ডিএমএফটা যেটা অ্যাঙ্করম্যান হিসেবে কাজ করলো আর কি। ডিএমএফটা মানে ওখান থেকে সব প্লেয়ারদের বল বের করে দিল, বা ওখান থেকে আমি হচ্ছে ডিএমএফ হিসেবে একটা লম্বা প্লেয়ার রাখছি যাতে তার হিটিং ভালো হয়, তার পাসিং ভালো হয়, তার কিকিং পাওয়ার ভালো হয়। এই হিসাব করে আমি আমার ডিএমএফটি রাখছি হচ্ছে মাহমুদুলকে। ওর হিটিংও ভালো আলহামদুলিল্লাহ, তার পাসিংও ভালো এবং স্পিডও ভালো। তাহলে আপনি ওভারঅল আপনার ফরমেশনে কাকেরদেরকে জায়গা দিচ্ছেন। হ্যাঁ, আমি ওভারঅল হচ্ছে গোলকিপারকে সিয়াস অথবা ইশরাক ভাইকে রাখবো দুজনের একজন, কারণ দুজনেই বেস্ট সেফটি বলা যায় এটার। তো আর এটাই দুজনের একজন। তবে আমি এখন নিউট্রাল লেভেল হিসেবে আমি সিয়াসে রাখতেছি, কারণ এবার এনপিএল এ সিয়াসের পারফরমেন্সটা দুর্দান্ত ছিল। আর সিবি হিসেবে রাখতেছি 14 বছর ফাইনকে। দুইটা সিবি ইউজ করতেছি, একটা 14 বছর ফাইন, একটা রোবলকে। মেন সিবিতে 5 আর রোবলকে রাখতেছি। আর রাইট ব্যাক রাখতেছি সোপানকে, আর লেফট ব্যাক রাখতেছি শিখরকে। সোপান আর শিখর দুটোই এমন প্লেয়ার তারা অ্যাটাকিং অনেক হেল্প করতে পারে। তো এই জন্য তারা যাতে হচ্ছে দুজনেই অ্যাটাকিং ব্যাক হিসেবে কাজ করে এবং দুজনেরই স্পিড ভালো, তো সেক্ষেত্রে তারা অ্যাটাকিং অনেক সুবিধা অনেক হেল্প করবে। তো আমি ডিএমএফ হিসেবে রাখতেছি, আমি তোকে বলছি যে মাহমুদকে, কারণ মাহমুদের হেডিং ভালো, কিকিং পাওয়ার ভালো, পাসিং ভালো। আমার তো মনে ওভারঅল একটা প্যাকেজ আছে ওই হচ্ছে ডিএমএফ হিসেবে পেয়েছে আমার মনে হয়। আর সিএমএফ রাখতেছি দুজনকে, দুই সাইডে রাইট মিডফিল্ড আর লেফট মিডফিল্ড। তো রাইট মিডফিল্ড রাখতেছি মনু ভাইকে, কারণ মনু ভাইয়ের ড্রিবলিং, বল কন্ট্রোল অসাধারণ আমায়, এবং শুটিং তো বলা যায় মাসাল সবাই জানে একটা প্রুভেন প্লেয়ার। আর লেফট উইং হিসেবে রাখতেছি আমি নিজেকে রাখতেছি। হ্যাঁ, আমি মানে মোটামুটি ড্রিবলিং যেটুকু পারি ড্রিবলিং করে বল পাস করে দেওয়ার চেষ্টা করি সিএফের কাছে। আর তারপরে আমি হচ্ছে একটা সেকেন্ড স্ট্রাইকার রাখতেছি। হ্যাঁ, কারণ সেকেন্ড স্ট্রাইকার বলতে যে সেকেন্ড স্ট্রাইকার রাখতেছি পাঠান ভাইকে, কারণ পাঠান ভাইয়ের গোল স্কোরিংটা অসাধারণ। সেকেন্ড স্ট্রাইকারের কাজটা কি? সেকেন্ড স্ট্রাইকারের কাজ হচ্ছে বল পাওয়ার সাথে সাথে সে গোলে করবে, ইভেন ক্রিটিক্যাল সিচুয়েশনে সে বলটা নিজের কন্ট্রোলে রাখবে। আর যদি আমার দেখা যায় যে বল কিপার থেকে গ্রিপ ছুটে গেল, তখন কিন্তু বল কোথায় আসবে? তার সেকেন্ড স্ট্রাইকারের কাছেই পাস আসবে, তো ওখান থেকে শুটিং করে সে গোল দিতে পারে। এই জন্য আমি একটা সেকেন্ড স্ট্রাইকার রাখতেছি। আর দুইটা সিএফ রাখতেছি, একটা হচ্ছে রাফি বিশ্বাস আর একটা হচ্ছে প্রণয় ভাই। রাফি বিশ্বাস তো ওর ড্রিবলিং পাসিং অনেক অসাধারণ নয়, তো ওর ফিনিশিং এর পাওয়া অনেক সুন্দর। তো এই জন্য আমি রাফি বিশ্বাস আর প্রণয় ভাই তো অনেক ভালো, প্রণয় ভাইয়ের বল কন্ট্রোল তো অসাধারণ। যে কার ফিনিশিং বা সবকিছু সব দিক থেকে আমি এটাই বেস্ট হিসেবে রাখতে চাই। আর সাবে রাখতে চাই যে আমার জায়গায় সীমান্ত, আবার মনু ভাইয়ের জায়গায় আমার এরা হচ্ছে সাব খেলার মতো। সাব খেলার মতো মানে ওরা হচ্ছে মেইন খেলার মতো, কিন্তু
আমি মনে করি যে আমার একটু স্ট্যামিনা কম, তো আমার ক্ষেত্রে আমার অত সিদ্ধান্তকে আমার জায়গায় হাফ টাইম করে খেলা কি এরকম চিন্তা ভাবনা। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার যে ড্রিম লিগ প্রয়োজন এটা পেলে কি আপনি এবার রিয়েল চ্যাম্পিয়ন হতে পারতেন? অবশ্যই অবশ্যই, কেন না? আমার যে টিম, এটা তো অবশ্যই অনেক একটা টিম, আমরা চেষ্টা করতাম আর কি যে চ্যাম্পিয়ন হওয়ার, যদি এরকম খেলা সুযোগ হতে আসে। ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ এরকম একটা টিম কারোর সাথে খেলা হয়, তার সাথে একটা টিম বানিয়ে ইনশাআল্লাহ খেলবো বাইরে কোনো প্লেয়ারের সাথে। আচ্ছা, সাগর আপনি তো হচ্ছে এবারে ভালো পারফরমেন্স করেছেন। নিক প্রয়োজন নিয়ে আপনার আসলে চাওয়াটা কি? আপনি কি কাদেরকে রাখতে চাচ্ছেন নিক প্রয়োজন? আমার যে ফরমেশনটা আমার কাছে মনে হয় যে 4-2-3-1 এই ফরমেশনটা আমার কাছে মানে বেটার লাগছে। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে ওই যে আপনার ডিফেন্স লাইনআপে 4 জন থাকে, তার ঠিক উপরে 2 জন, যেখানে মূলত একটা বিল্ডার এবং মিডফিল্ড পজিশনটা টোটালি 3 জন মিলে হ্যান্ডেল করতে পারে এবং তারপরে একজন সেন্ট্রাল ফরওয়ার্ড থাকে যে কিনা ফিনিশিং এর কাজটা করে। তো এই কারণে আমার কাছে এই ফরমেশনটা আপনার ফরমেশনে একটা সুন্দর জিনিস আমার লাগে, সেটা হচ্ছে অ্যাটাকিং এর সময় হচ্ছে আপনি 5 জনকে তুলতে পারেন। আপনার ডিফেন্স পুলিশ মিলে আবার হচ্ছে ডিফেন্সের সময় আবার সম্পূর্ণ মিডটা দিচ্ছে না। আপনার গেম কন্ট্রোল আপনার বেশি। তাহলে হচ্ছে আপনার নিড প্রয়োজন আপনি কাদেরকে জায়গায় দিচ্ছেন? এইবার আসলে গোলকিপার হিসেবে রূপক যেমন বলবো যে শ্রেয়াস, সে খুবই দুর্দান্ত পারফরমেন্স করছে। তিনজনেরই চয়েস হচ্ছে শ্রেয়াস। তার বল গ্র্যাব করার যে কোয়ালিটি খুবই ভালো, ইভেন সে লং পাস দিতে পারে, শুটিং পাওয়ার ভালো। তো ওভারঅল সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে শ্রেয়াস গোলকিপার হিসেবে ভালো অপশন। তারপরে ডিফেন্স লাইনআপে আমি 4 জন রাখছি, 2 জন সিবি, একজন লেফট ব্যাক, একজন রাইট ব্যাক। তো সিবিতে আমি রাখছি সোপান আর হচ্ছে 14 ব্যাচের ফাহিম, কারণ সোপান আর ফাহিম এদের 2 জনেরই একাধারে শুটিং পাওয়ার এবং হেডিং যে পাওয়ার, এটা খুবই দুর্দান্ত। এরা খুবই ভালো ডিফেন্স করতে পারে, এরিয়াল কন্ট্রোলটা দুজন বলেন। এবং মেন মার্কিংটা অসাধারণ। এর কারণে আমার কাছে মনে হচ্ছে যে এরা 2 জন সিবি। তারপরে লেফট ব্যাক হিসেবে আমার সিফাতকে রাখছি আমি, আর রাইট ব্যাক হিসেবে রাখছি রুহুলকে। এরা এদের রাখার কারণ হচ্ছে এরা একাধারে যেমন ডিফেন্স করতে পারবে, ইভেন টিম যখন অ্যাটাকে যাবে তো এরা দেখে গেছে যে সাইড দিয়ে কিছুটা অ্যাটাকিং হেল্প করতে পারবে। এই কারণে এটা হচ্ছে আমার ডিফেন্স লাইনআপ। তারপরে মিডফিল্ড ডিফেন্স মিডফিল্ডে আমি রাখছি মাহমুদুল আর ফারহান তালুকদার। এরা কি করতে পারে, এরা যখন আপনার অপোনেন্ট যখন অ্যাটাক করবে এরা একাধারে ডিফেন্স লাইনে এসে ডিফেন্সকে হেল্প করতে পারবে, আবার টিম যখন অ্যাটাকিং এ যাবে তখন এরা মিডফিল্ডে যায় সেটা অ্যাটাকিং এ হেল্প করতে পারবে। ইভেন মাহমুদুল আর ফারহান তালুকদার এদের দুজনের হিটিং পাওয়ার এবং যে লং রেঞ্জের যে শুট, এই দুইটার পাওয়ার খুবই দুর্দান্ত, শর্ট অ্যাকুরেসি ভালো এবং এরা মিডফিল্ড খুব ভালো নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে অ্যাটাকিংয়ে আমি রাখছি লেফট উইংয়ে রাফি বিশ্বাস, তার স্পিড খুব ভালো, খুব দ্রুত বল নিয়ে ঢুকে যেতে পারে, এটা তার একটা ভালো গুণ। আর রাইট উইংয়ে রাখছি হচ্ছে প্রণয় ভাই। প্রণয় ভাই রাইট সাইড থেকে খুব ভালো বল পিক করে ডস দিয়ে বেশ ভালো। আর মাঝখানে রাখছি আম্মার একাধারে যেমন তার শর্ট অ্যাকুরেসি ভালো এবং স্পিডও ভালো আছে, বল ড্রিবলিং ভালো, এই কারণে এদের দুজনের মাঝখানে আম্মার। আর সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে আমি রাখছি মনুল ভাইকে। মনুল ভাইয়ের ফাইনাল টাচগুলো আমার কাছে খুব ভালো লাগছে, যে মিডফিল্ড থেকে বা অ্যাটাক থেকে যে বলগুলো ডেলিভার করা হয় এগুলো ভাই খুব সুন্দর ফিনিশ করতে পারে। তো এই হচ্ছে আমার আর কি ওভারঅল। আচ্ছা, আপনাদের তিনজনের ওভারঅল ফরমেশন থেকে ম্যাক্সিমাম হচ্ছে সিমিলার হচ্ছে আমরা নিড প্রো লেভেলে পাচ্ছি, কিন্তু এর মধ্যে হচ্ছে একটা জায়গাতে খুব বেশি আসলে তিনজনের মিক্সড হয়ে যায়। যেমন রুহুল হচ্ছে মইনুল ভাইকে রাখছিল হচ্ছে মিডফিল্ডারের দিকে, কিন্তু আপনারা বাকি 2 জন রাখছিল হচ্ছে সিএফএ। না, আমিও মনে হয় যে লিখিতে আপনি হচ্ছে রাইট মিডফিল্ডে রাখছেন, আপনি রাখছেন সিএফএ। তাহলে হচ্ছে আপনাদের তিনজনের ওভারঅল কি মনে হয় মইনুল ভাই কোন জায়গা থেকে বেশি ইফেক্টিভ হইতে পারে? মানে মনুল ভাই মানে এমন একটা প্লেয়ার আছে, হচ্ছে উনি আমার ড্রিবলিং ভালো, শুটিং ভালো, ফিনিশিং ভালো, তো পাসিং ভালো, মানে উনি সব দিক থেকে আর কি মানে বেস্ট। উনি সিএফএল খেলার জন্য যতটুকু প্রেফার করবো, আবার মিডফিল্ডও সেখানে মানে উনি বল পেলে হয়তো ডিরেক্ট শুট করলেও তার গোল হতে পারে, আবার সে যদি কোনো ভালো অপশন পায় সেক্ষেত্রে সে পাস করবে, মানে তার খেলাটা আমার অসাধারণ লাগে। এই জন্য আমি ওনাকে সেন্টার মিডফিল্ডে রাখছি। সেন্টার মিডফিল্ডে মিডফিল্ড এবং অ্যাটাক এই দুইটা জিনিস মনুল ভাই খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তো এই কারণে মানে উনি মিডফিল্ডার যেভাবে কন্ট্রোল করে বল নিয়ে আগে যেতে পারে,
আমার কাছে ফিনিশিং লাইন আপনি ভালো ফিনিশ করতে পারে, অনেক ভালো ভালো গোল আছে তার মিটার লাইফে। আরেকটা জিনিস আমাদের এনপিএল এর বিশেষ করে মিটার ক্ষেত্রে যে জিনিসটা হয়, ক্যাপ্টেনের পাশাপাশি মাঠের বাইরে থেকে ম্যানেজারের অনেক বড় একটা ভূমিকা থাকে। হ্যাঁ অবশ্যই। যেমন হচ্ছে মাঠটা হচ্ছে অনেক বেশি আপনার ক্রাউডেড থাকে, উত্তেজনা থাকে, সাইড টক, ইভেন হচ্ছে যখন হচ্ছে আপনারা এতগুলো মেম্বার আপনার টিম বিল করেন, আপনার এই বেস্ট 11 সেট করা অনেক বেশি টাফ। এখন আপনাদের পার্সপেক্টিভে আপনাদের ড্রিম টিম হচ্ছে ম্যানেজার হিসেবে আপনি কাকে চান? প্রথমে তামিম, আপনার কাছে মনে হয় কাকে আমি নিয়ে আমার টিমের ম্যানেজার হিসেবে আমি প্রেফার করবো যে অনিক ভাইকে, কারণ অনিক ভাই খুবই ঠান্ডা মাথার একটা মানুষ। এফসি নল? হ্যাঁ, এফসি নলা ম্যানেজার ছিল অনিক ভাই। উনি উনি দেখছি বেশ কয়েকটা ম্যাচে উনি মানে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করছে। আর তার কাছে তার মধ্যে এই অ্যাবিলিটিটা আছে যে প্রপার ম্যানেজার কিভাবে কাজ করবে, তার মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে। আচ্ছা, কিন্তু হচ্ছে অনিভাইয়ের টিমটা কিন্তু হচ্ছে আমরা ফাইনাল বা সেমিফাইনাল পাইনি। তাহলে হচ্ছে অনিভাইকে যদি আপনি আপনার টিমে পেতেন, আসলে আপনার ইউটিলাইজেশনটা কিভাবে করতে থাকেন? অনিক ভাই সেটা হচ্ছে অনিক ভাই মানে অনিক ভাই বললাম না কি বিভিন্ন ক্রিটিক্যাল মোমেন্টে অনেক ভালো ভালো কাজ করছে। এখন সে তার যিনি উঠতে পারে না তার মানে ব্যাট লাগে আর কি। আর তার সেটা টিমকে অনেক ভালোভাবে ইউটিলাইজ করছিল, কিন্তু ব্যাট লাগে, কিন্তু পুরো খেলা একটা গোল হয়ে যেতেই পারে না। ধন্যবাদ তামিম আহমেদ, আপনার ম্যানেজার এবং আপনার টিম ইলেভেন সম্পর্কে জানলাম। আচ্ছা রুহুল আমিন, আপনার টিম ইলেভেনের যে ম্যানেজারটা আসলে কে? আমার টিম 11 এর ম্যানেজার আমি প্রেফার করবো হচ্ছে রাফি ভাই। রাফি ভাইকে? আচ্ছা, হ্যাঁ, রাফি ভাই হচ্ছে এবার এনপিএল এর চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার ছিলেন। একটা টিমকে চ্যাম্পিয়ন করানোর পিছনে ম্যানেজারের অনেক হাত থাকে। আসলে মাঠের ভিতর কে কেমন খেলতেছে এটা ম্যানেজারের লক্ষ্য রাখে বেশি। ইভেন দেখছি হচ্ছে আমরা হচ্ছে যেমন রাফিউল ভাইকে বেশ কিছু ম্যাচে উত্তেজনাপূর্ণ বাইরে ভাই ওই জায়গা থেকে তার অ্যাগ্রেসিভনেস বা তার কন্ট্রোলিং যে জিনিসটা সিচুয়েশন হ্যান্ডেল করছিল। জি জি। আচ্ছা, আসলে আপনার কি মনে হয় রাফিউল ভাই কি আসলে আপনার এই 11 বেস্ট লেভেল সিলেকশনের ক্ষেত্রে আপনার সঙ্গে কি একমত হতো বা আপনার কম্পিটিশনটাকে জমতো? অবভিয়াসলি কারণ ভাইয়া হচ্ছে টিম তার মানে টিম মেক করে খেলার ইচ্ছা আছে। হ্যাঁ, যেহেতু হচ্ছে চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার, আমরা তার থেকে এক্সপেকটেশন রাখতেই পারি। আচ্ছা, ধন্যবাদ রুহুল। আচ্ছা সামিউল, আপনার কাছে কি মনে হয় টিম ম্যানেজারকে? আমার কাছে মনে হয় যে কাপা ইউনাইটেড যে ম্যানেজার মনিম ভাই, আমাদের এনজিসি জিএস। উনি আমার কাছে বেশি প্রেফারেবল। কারণ হচ্ছে যে ধরেন একটা টিম যখন একটা ম্যাচ খেলে, ম্যাচের আগের যে সময়গুলো খুব ক্রিটিক্যাল, যায় প্লেয়ারদের মোটিভেশন প্লাস তাদের প্র্যাকটিস ওভারঅল সব কিছু বিষয়ে উনি ভাইকে দেখছি যে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে জিনিসটা। হ্যাঁ, আর প্লাস হচ্ছে যেদিন ম্যাচ থাকে ম্যাচের দিন ম্যাচের পরিবেশ, মাঠের পরিবেশ, প্লেয়ারদের মেন্টাল স্ট্রেস কমানো প্লাস অন্যান্য যে দায়িত্বগুলো আছে এগুলো ভাই খুব সুন্দরভাবে করতে পারছে, হ্যান্ডেল করতে পারছে। আপনার হচ্ছে লিডার মাঠে পারফরমেন্সের পাশাপাশি লিডারের অনলাইন ম্যাচে ফুটবলের যে গেমগুলো খেলা এখানে আপনার খুব ভালো একটা সুনাম আছে, আপনার একটা ভালো প্লেয়ার অনলাইন। এখন আপনার কি মনে হয় যে আসলে আপনি যে গেম প্ল্যানটা দিলেন না, যে ইনফরমেশনটা দিলেন, এইগুলাতে যদি আপনাকে পারবেন? আমি মনে করি আমি প্রায় 2 বছর ধরে টেস্ট খেলি, তো আমি এই প্রফেশনাল দিয়ে আমি প্রথম থেকে খেলতেছি। তো আমি এটা দিয়ে সব জায়গায় খুব ভালো মানে সব রকম ভাবে খেলছি, যেমন কুইক কাউন্টার বা বিল্ডার বা লং কাউন্টার সব রকমই খেলছি। তো আমি সব জায়গায় অনেক ভালো সাপোর্ট পেয়েছি, কারণ আমার সেকেন্ড স্ট্রাইকারটা যখন যে জায়গায় দরকার সেই জায়গায় যে হচ্ছে গোল কনসিড করতে পারে। আবার আমার হচ্ছে ডিফেন্সগুলো মানে একদম ফাঁকা হয়ে যায় না। তো আমি যদি দেখি যে আমার অ্যাটাকে মানে যদি যখন দেখি যে অ্যাটাকিং পাওয়ার হচ্ছে, তখন আমি রাইট ব্যাক লেফট ব্যাক দুইটা দিয়ে নামাই নিই। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার ডিফেন্সটা অনেক ভালো হয়। সো ওভারঅল বলা যায় যে আমি এই ফর্মেশন নিয়ে খেলে স্যাটিসফাই। তো আমি চিন্তা করবো যে আমি যদি কোথাও বাইরে খেলতে আমি এই ফর্মেশন দিয়ে খেলার চেষ্টা করবো, কারণ এটা দিয়ে খেলে মাঠের সব জায়গায় প্রায় কাভার করা সম্ভব আর কি। এবার আসি আপনাদের ওভারঅল যদি এনবিএল এক্সপেরিয়েন্স শেয়ার করেন, এবার 26 সালে যে এনবিএল আমরা খেললাম, এখানে আসলে আপনাদের নিজস্ব ম্যাচ বলে আপনার কি বলে আপনার সবচেয়ে হার্ডেস্ট ম্যাচ কোনটা ছিল বা টাফেস্ট অপোনেন্ট যেটা আমরা বলি, কোন ম্যাচটা ছিল? আমার সবচেয়ে টাফ ম্যাচ ছিল রুথলেসের সাথে। তার মানে ওইটা ছিল আমাদের কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ, যেভাবে হোক আমাদের জয়লাভ করতে হবে। তো সেই ম্যাচটা আমার অনেক প্লেয়ার ছিল ইনজুরি, যেমন আমি নিজেও ছিলাম ইনজুরি। আমি টুর্নামেন্ট পুরো খেলছি ইনজুরি নিয়ে। তো
শক্তিটা ফিরে পাইছে ওই ম্যাচটা জয় লাভের কারণে। হ্যাঁ, এনপিএল এর শুরু থেকে আমরা যেটা শুনছিলাম যে রুথলেস হচ্ছে এই এনপিএল এর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম ছিল, তাদের কাছ থেকে জয় ছিনিয়ে আনাটা আসলে আপনাদের জন্য সহজ ছিল না। অনেক টাফ ব্যাপার ছিল। মোটামুটি বলা যায় ওই ম্যাচটার পরের থেকে আসলে আপনারা টাইটেলের জন্য সবচেয়ে বড় দাবিদার হয়ে গেছিলেন। আচ্ছা, তামিম আপনার কাছ থেকে আমরা পুস্কাস অ্যাওয়ার্ড জেতার মতো গোল দেখছি, আপনার টিমে অনেক ভালো কামব্যাকও দেখছি কিছু ম্যাচে, বাট ওভারঅল আসলে আপনার কেন মনে হচ্ছে যে আপনারা আলটিমেট সাকসেসটা কেন পাননি? আমাদের নিজেদের মধ্যে একটু কম্বিনেশনের একটু গ্যাপ ছিল, এই জন্য আমরা কি মানে কোয়ার্টারে উঠতে পারিনি। তবে আমরা খেলছি, আমাদের সবার গল্প দেওয়া উচিত খেলছি, কারণ আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপের জন্য আমরা আর কি সাকসেস হতে পারিনি। ইনশাআল্লাহ তাহলে নেক্সট বার আপনার থেকে কম্বিনেশনের এই গ্যাপগুলো পাবো না আমরা। অবশ্যই এবার থেকে যেগুলো ভুল হয়েছে পরবর্তীবার সেগুলো ঠিক করার চেষ্টা করবো সব দিক থেকে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামিউল, আসলে আপনি তো হচ্ছে একটা প্রুভেন প্লেয়ার নিটারের এর জন্য। ফার্স্ট ইয়ার থেকে আপনার কাছ থেকে আমরা অনেক ভালো আউটকাম, ভালো পারফরমেন্স দেখে আসছি, কিন্তু আপনার কেন কি মনে হচ্ছে যে এই 3 বছর পরে এসে আসলে আপনার টিমে, যদিও আপনি ক্যাপ্টেন না, তারপর আপনার কেন মনে হচ্ছে যে চ্যাম্পিয়নের জন্য আপনার কেন দাবিদার হতে পারছেন না, বা চ্যাম্পিয়নের ট্রফি পর্যন্ত আপনারা কেন যেতে পারছেন? আমার কাছে একটা জিনিস মনে হয় লাখ ফেভার করে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ফুটবলের লাখ লাখ ব্যাপারটা না। আরেকটা জিনিস মনে হয় কি যে আমরা ডু অর ডাই ম্যাচগুলোতে আলটিমেটলি আমরা প্রিপারেশন করি। ফার্স্ট ইয়ার থেকে দেখছি যে আমরা দেখা গেছে যে সেমিফাইনাল ম্যাচে যায় সেরা, যে ম্যাচটা আমাদের কাছে অবশ্যই জিততেই হবে, ওই ম্যাচটা আমরা খুব শক্ত একটা পজিশনে থেকে শেষ পর্যন্ত ভালো কোনো আউটকাম বের করে আনতে পারিনি, ম্যাচটা আমরা হারিয়ে গেছি। সেকেন্ড ইয়ারে দেখা গেছে যে এরকম একদম মানে বাঁচানো লড়াই যেটাকে বলে ওরকম একটা পজিশনে যায় সেরা আমরা হারিয়ে গেছি। সেম ভাবে এই থার্ড ইয়ারে যায় সেরা একজন স্পিড ফায়ারে খেলাম, সেম অবস্থা আমাদের দেখা গেল যে কাপা ইউনাইটেডের সাথে যে ম্যাচটা, ওই ম্যাচটা আমাদের মাস্ট উইন ম্যাচ। যদি আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চাই আমাদেরকে অবশ্যই ম্যাচটা জিততে হবে। আমরা দেখা গেছে যে টিম ওয়াইজ খুব ভালো আউটপুট দেওয়ার ট্রাই করছে, আলটিমেটলি লাখও ফেভার করে নাই, দেখা গেছে যে বেশ কিছু মিস্টেক ছিল, তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে পারফরমেন্স দেওয়ার পরেও কিছু কিছু ভুলের কারণে আমরা কিছু জায়গায় কিছু ল্যাকিংস থাকার কারণে আলটিমেটলি ওই আউটপুটটা আমরা পাচ্ছি। জিনিসটা কেমন যে আসলে কি ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে আপনারা হ্যান্ডেল করতে ব্যর্থ হচ্ছেন বারবার? না, বিষয়টা দেখা গেছে ক্রিটিক্যাল সিচুয়েশন দেখা গেছে প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু থাকে, কিন্তু দেখা যায় যে মানে মাস্ট উইন যে ম্যাচগুলো বা ডু অর ডাই ম্যাচগুলো ওইগুলোতে যায় সেটা দেখা গেছে যে লাখ ফেভার করে না, অথবা দেখা গেছে যে আমরা গোল পজিশনে আগায় থেকেও আলটিমেটলি লাস্ট পর্যন্ত ম্যাচটা বের করে আনতে পারতেছি কিছু সিলি মিস্টেকের কারণে। দিন শেষে হচ্ছে ফুটবল একটা গোল বলের খেলা, কখন কি হয় যে বলা যায় না, আনএক্সপেক্টেড টিম অনেক ভালো করে খেলে। তো ওভারঅল আমরা বলতে পারি যে এনপিএল 26 আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্সের ম্যাচ টুর্নামেন্ট ছিল, যেখানে আমরা অনেক এক্সাইটেড মুভমেন্ট পেয়েছি। তো ওভারঅল ইনশাল্লাহ আমরা নেক্সট আউটকাম আরো ভালো দেখতে পাবো, আরো এনপিএল আছে আমাদের জন্য সামনে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের পডকাস্টে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে আমাদের পডকাস্টটা এখানে শেষ করছি, দেখা হবে আগামী এপিসোডে ব্যালন ডি সেরিমনি 2026-এর আরো মোর এক্সাইটমেন্ট ও সেগমেন্ট নিয়ে আজকে এই পডকাস্টে।